রাজনীতিতে হাসিনার ফেরার সম্ভাবনা নেই বলছে ভারত। এবং সর্বশেষ জানাবো গণহত্যার বিচার ও আওয়ামী রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতিতে হাসিনার ফেরার সম্ভাবনা নেই বলছে ভারত। শেখ হাসিনা ইস্যুতে এবার ভোল বদল করল ভারত। দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো যোগ্য তার পরিবারে তৈরি হয়নি। হেভিওয়েট নেতাদেরও এই দলের সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ ও হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ চলছে। তাদের দলীয় ছাত্র সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। হাসিনার বয়স এখন 77। ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে, তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে 10 বছর লাগবে। তখন হাসিনার বয়স হবে 87 বছর। এছাড়া হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় এসব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরও 1 দশক লেগে যেতে পারে। প্রায় শতবর্ষী হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম হবেন, সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান। দলের শীর্ষ পদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই। সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়ার। তাছাড়া এই দলটি এখনও দলের শীর্ষ পদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। ফলে সিনিয়র নেতাদের দলের শীর্ষ পদে বসা দিবা স্বপ্নের মতোই। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। 15 বছর ধরে তিনি মায়ের সাথে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগ নেতাকর্মীদেরও। ছেলে সজীব ওয়াজেদ জয়ও এমন একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোনো কারিশমা দেখাতে পারেনি। সুতরাং আস্থার সংকট রয়েছে। 69 বছর বয়সী শেখ রেহানারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না। এই পরিবারের বাকি যারা আছেন রাজনীতির মাঠে, তাদের চলাফেরা একেবারেই সীমিত। মুজিব পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ রেহানার ছেলে রেওয়ান সিদ্দিকী ববিকে রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি। তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টে বেশ ভালো পদে রয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তাদের আসার সম্ভাবনা আছে বলে মনে হয় না। শেখ হেলাল, শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক। শেখ সেলিম তাপস দেশ ছাড়া বলে জানা গেছে। সব মিলিয়ে রাজনীতিতে ফেরায় যেখানে শেখ পরিবারের জন্য কঠিন কর্ম, সেখানে হাসিনার ফেরার বিষয়টিকে যুক্তিসঙ্গত মনে করছে না অধিকাংশ ভারতীয় বিশ্লেষকরা। গণহত্যার বিচার ও আওয়ামী রাজনীতি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গত 16 বছরের শাসনামলে দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। সবশেষ জুলাই আগস্টের গণহত্যা সহ এই সময়ের মধ্যে 3টি গণহত্যার ঘটনাও ঘটেছে। শুরুটা হয়েছিল অবশ্য 2009 সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই। সেটি ছিল 2006 সালের 28 অক্টোবর। তৎকালীন 4 দলীয় ঐক্যজোট সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হলে তারা যখন নিয়মানুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, ঠিক সেদিন শেখ হাসিনার পূর্ব নির্দেশে সারা দেশে লাঠি লগি বৈঠা নিয়ে এক তাণ্ডবে মেতে ওঠে আওয়ামী লীগ। ঢাকার পল্টন সহ আশেপাশের এলাকায় প্রকাশ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করে উল্লাস প্রকাশ করেছিল তারা, যা দেখে গোটা দুনিয়ার মানুষ স্তম্ভিত হয়ে যায়। এরপর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই পিলখানায় দেশের ইতিহাসে এক নিকৃষ্টতম হত্যাকাণ্ড সংঘটিত হয় দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের ওপর। 2009 সালের 25 ফেব্রুয়ারি প্রতিবেশী একটি দেশের স্বার্থে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গুর করে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। সবকিছু জেনেও সেদিন না জানার ভান ধরেছিলেন শেখ হাসিনা। 2013 সালের 28 ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের দিন
দেশে একটি গণহত্যার ঘটনা ঘটে। এদিন তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রহসনের রায়ে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেয়। এতে দেশের লাখ লাখ সাঈদী ভক্ত মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। সরকার সাঈদী ভক্তদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ দমনে নির্মম নিষ্ঠুর গণহত্যার পথ বেছে নেয়। পাখির মতো গুলি করে অসংখ্য সাঈদী ভক্তকে হত্যা করে। একই বছরের মে মাসে দেশে আরেকটি গণহত্যা চালায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে রাতের অন্ধকারে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের ওপর অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে গণহত্যা চালানো হয়। সবশেষ এবারের জুলাই আগস্টের গণহত্যা শেখ হাসিনার শাসনামলের অতীতের সব গণহত্যার রেকর্ড ভঙ্গ করেছে। মাত্র 1 মাসের ব্যবধানে প্রায় 2000 নিরস্ত্র ছাত্র জনতাকে ক্যামেরার সামনে প্রকাশ্য দিবালোকে হত্যা করে শেখ হাসিনার সরকার। আহত হয়েছেন প্রায় 25,000 মানুষ, যাদের মধ্যে কেউ এক চোখ, এক পা কিংবা এক হাত হারিয়েছেন। আবার অনেকে চিরজীবনের জন্য হারিয়েছেন 2 হাত, 2 পা কিংবা 2 চোখ। এসব হত্যাকাণ্ডের পাশাপাশি গত 16 বছরে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত করার জন্য বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের কত নেতাকর্মীকে যে হত্যা করেছে তার ইয়ত্তা নেই। এছাড়া শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। 3,500 থেকে 4,000-এর মতো মানুষকে গুম করে শেখ হাসিনা সরকার। বিস্ময়কর ব্যাপার হলো, যার নেতৃত্বে দেশে হত্যা, গণহত্যা, গুম, খুন হয়েছে সেই শেখ হাসিনাকে 5 আগস্ট নিরাপদে দেশ থেকে পালিয়ে যেতে দেয়া হয়েছে। শুধু শেখ হাসিনাই নন, তার সাথে থাকা অপকর্মের সহযোগীদেরও নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। এসব মানবতা বিরোধী অপরাধীদের যারা নিরাপদে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন তাদের আইনের আওতায় আনা দরকার। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও গুম খুনের মামলার বিচার শুরু হয়েছে, কিন্তু এসব মামলার ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল। একই সাথে উৎকণ্ঠার বিষয় হলো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এই বিচার সম্পন্ন করতে পারবে কিনা। কারণ পরবর্তী কোনো সরকার ক্ষমতায় এসে বিচার কাজ আদৌ কতটুকু সম্পন্ন করবে তা নিয়ে জনমনে সংশয় আছে। আগামী দিনে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতার অংশীদার হবেন তারা আওয়ামী সরকারের গণহত্যার বিচার করার ব্যাপারে সুনির্দিষ্টভাবে অঙ্গীকার না করলে এসব বিচার ব্যাহত, বিলম্বিত কিংবা বন্ধ হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে গণহত্যাকারীরা বিনা বিচারে পার পেয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরপরই দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে কথা উঠেছে, যেখানে এখনও গণহত্যায় নিহত স্বজনদের শোক কাটেনি, গণহত্যার বিচার হয়নি, আহতরা হাসপাতালের বিছানায় সুস্থ হওয়ায় আকাঙ্ক্ষায় কাতরাচ্ছেন। গুম হওয়া মানুষের স্বজনরা তাদের প্রিয়জনদের ফিরে আসার প্রহর গুনছেন। সেখানে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার থাকবে কিনা তা নিয়ে বিতর্ক করা গণহত্যার শহীদদের রক্ত ও গুম খুন হওয়া মানুষদের সাথে রীতিমতো বেআইনি ছাড়া কিছু নয়। দেশে 71 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে গিয়ে আওয়ামী লীগ দল হিসেবে জামায়াতে ইসলামের সব ধরনের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কার্যালয় ছিল তালাবদ্ধ। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের ওপর চলেছে ভয়াবহ নির্যাতন। এত কিছুর পরও জামায়াত যুদ্ধাপরাধের বিচার সৎ সাহসের সাথে মোকাবেলা করেছে ন্যায় বিচারের প্রত্যাশায়, কিন্তু তারা ন্যায় বিচারের পরিবর্তে পেয়েছে চরম জুলুম আর বিচারের নামে প্রহসন। বলা যায় এটি ছিল বিচারিক হত্যাকাণ্ড, যার মধ্য দিয়ে 71-এর যুদ্ধাপরাধের তথাকথিত বিচারের অধ্যায় শেষ হয়েছে। জামায়াত রাজনীতি করছে নিজেদের মতো, কিন্তু গত 16 বছরে শেখ হাসিনার আমলে সংঘটিত হত্যা, গণহত্যা, গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত দলটি দেশে রাজনীতি করার স্বপ্ন দেখে কিভাবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নির্যাতিত নেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে তাহলে গণ অভ্যুত্থান ও শহীদদের সাথে প্রতারণা করা হবে। তথ্য উপদেষ্টা যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চান না তা তিনি কিসের ভিত্তিতে নিশ্চিত করবেন? এ কথা সত্য যে প্রবল জনমতের কারণে এ সময়ে আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ফেরা সম্ভব নয়, কিন্তু এমন একটি গণহত্যাকারী দলকে কি বিচারের আগ পর্যন্ত আইন করে রাজনীতির নামে অপরাজনীতি করা থেকে বিরত রাখা সম্ভব না? আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনকে বলেছেন,
আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন দলটির যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।